আচ্ছা, সৌন্দর্যের সংজ্ঞা কি? গৌরবর্ণ, তন্বী, লাস্যময়ী এসবই কি সৌন্দর্যের মানদণ্ড? ভালোবাসা কি কেবল বাহ্যিক সৌন্দর্যের মোহেই গাঁথা? কিন্তু আমার কাছে সৌন্দর্যের এক ভিন্ন সংজ্ঞা আছে। আমার কাছে সৌন্দর্য সেই গভীর কালো কাজল চোখের মায়া, যেখানে একবার ডুবে গেলে ফিরে আসার পথ খুঁজে পাওয়া যায়। সেই চোখের গভীরতা যেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। চলুন আজ আপনাদের শোনাই এমনই এক মোহময় চোখের গল্প, এক মেয়ের গল্প, এক আবেগ মাখা ভালোবাসার কাহিনী। ভয়েজ টু টেলসের পক্ষ থেকে আপনাদের জন্য রইল দেবলীনার লেখা এক অনন্য সৃষ্টি, তোমার চোখের কাজল হতে চাই। ও মা, দিদি, টিকলির আর কবে বিয়ে দেবে তুমি বলো দেখি? দেখতে দেখতে তো বয়স অনেকখানি হলো, তা বলো যদি আমরাও একটু ওর পাত্তর টাত্তর দেখি। আমরা আর কি বলবো বলো মৌসুমি, জন্ম মৃত্যু বিয়ে এগুলো কি আমাদের হাতে আছে? যার যখন সময় আসবে তখনই হবে। তাও তুমি যাই বলো, আমাদের টিকলির গায়ের রংটা যদি একটু পরিষ্কার হতো। ওর গায়ের রংটা তো একটু চাপা না? আর দিন দিন ও কেমন জানি একটু মোটা হয়ে যাচ্ছে না? তারপরে বয়সটাও তো দিন দিন বাড়ছে। এখন যদি না খোঁজো ছেলে, এখন যদি বিয়ে না হয়, তাহলে তো সারা জীবন আইবুড়ো থাকতে হবে। তুমি না কিছু মনে করো না, ও তো আমার নিজের মেয়ের মতন বলেই বলছি আমি। আর যাই বলো তুমি, মেয়েদের যদি রূপই না থাকলো তাহলে আর কি থাকলো বলো তো? যতই তুমি পড়ালেখা জানো না কেন, রূপবতী কন্যের দর সবসময় বেশি। তাতে মেয়ে পড়াশোনা না জানলেও হবে। আরে তুমি আমার দিয়াকে দেখছো না? ওর এই সবে কলেজে উঠেছে, এর মধ্যেই যে ওর কত ভালো ভালো সম্বন্ধ এসেছে না, তোমাকে আমি কি বলবো। আমারও তো ইচ্ছে ছিল যে ওর বিয়ে দিয়ে দিই, কিন্তু তোমার দেওর ওর মত নেই। ও বলছে যে মেয়ে আগে বিয়ে পাশ করুক, তারপর যা হবার হবে। ওর মেয়ে মানুষের অত পড়াশোনা করে হবেটা কি, আমি ঠিক বুঝতে পারি না। তো তুমি আবার কিছু মনে করো না বললাম বলে। এক নিঃশ্বাসেই কথাগুলো বলে যাচ্ছিল মৌসুমী দেবী। দময়ন্তী দেবী তার একমাত্র মেয়ে টিকলি অর্থাৎ স্রোতস্বিনীর জন্মের পর থেকেই এই সব কথাগুলো শুনেই আসছেন। তাই এই কথাগুলোতে আর তার কোনো কষ্ট হয় না, আপন মনেই রান্না করে যাচ্ছেন। মা, আসছি। আমাদের নায়িকা স্রোতস্বিনী মুখোপাধ্যায় অর্থাৎ টিকলি এখন একটা কলেজে ভূগোলের অধ্যাপিকা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকেই এই কথাগুলো শুনেই বড় হয়েছে। প্রথমে কষ্ট হতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে একটা অদম্য জেদ হয়ে কথাগুলো আঁকড়ে ধরেছে। টিকলি, এই নে মা তোর টিফিন। দাও, আমি আসছি কিন্তু। হ্যাঁ। আরে কাকিমা, কেমন আছো? এই আছি রে মা, এই ঠাকুরের কৃপায় ভালো ভালো দিনগুলো পেরিয়ে গেলেই হবে। কাকিমা, বলছি দিয়া কোথায় গো? সে তো সেই কোন সকালে বেরিয়ে গেল। ও বলে গেল ওর নাকি আজকে ওই কি সব ওই স্পেশাল ক্লাস আজকে নাকি আছে। ওর পড়াশোনাতে খুব মতি জানিস রে, সারাটা দিন আমার মেয়েটা বই নিয়ে বসে থাকে। তুই তো ওর ক্লাস নিস, তুই ভালো জানবি, বল, তুই তো সবই বুঝতে পারবি। কাকিমা, আমাদের কলেজে এমনি এত ক্লাস হয় যে আর কোনো স্পেশাল ক্লাসের প্রয়োজন হয় না। তুমি ওকে বলে দিও, এই নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে কিন্তু ওকে কোনো পাড়ার দিদি সাহায্য করতে পারবে না। আজ আসি গো দিদি, আমার না অনেক কাজ পড়ে আছে, তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছিলাম তো। আমি না হয় পরে অন্য দিনকে আবার আসবো। টিকলি,
আসি রে। কথাগুলো শুনে মৌসুমী দেবী রাগে গজগজ করতে করতে সেখান থেকে উঠে বেরিয়ে গেলেন। স্রোতস্বিনী ছোট থেকেই এইসব কথা শুনতে শুনতে বড় হওয়াতে এখন সে যোগ্য জবাব দিতে শিখে গেছে। মা, আসছি। ক্লাসের মাঝে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। নমস্কার, আপনি কি স্রোতস্বিনী মুখোপাধ্যায়? হ্যাঁ, বলছি। আসলে আমি প্রতিভার সন্ধানে অফিস থেকে কথা বলছিলাম। আপনি কয়েক মাস আগে আমাদের একটা লেখা পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের অফিসের ঠিকানাটা আপনাকে মেল করে দিচ্ছি, আর টাইমটাও। বেশ। আনন্দে নিজের মনে মনেই বলে উঠল স্রোতস্বিনী। যাক, ছোটবেলার শখটা এতদিনে পূর্ণতা পেল তাহলে। পরের দিন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে স্রোতস্বিনী ঠিক সময় মতোই অফিসে পৌঁছে গেল। এত বড় অফিস, বেশ ভয়ে ভয়ে ঢুকল সে। একজন মাঝবয়সী মহিলা তাকে প্রশ্ন করলেন, আপনি কে? আমি স্রোতস্বিনী মুখোপাধ্যায়। কাল এই অফিস থেকেই আমাকে একজন ফোন করেছিলেন। আরে মল্লিকাদি, ওনাকে ভিতরে আসতে দাও। উনি আমাদের নেক্সট ম্যাগাজিনের গল্পের লেখিকা হিসাবে মনোনীত হয়েছেন। সরি, ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। মিস মুখার্জি, আপনি আমার সাথে আসুন। ছেলেটি তাকে 3 তলায় অফিসের হেডের কাছে নিয়ে গেল। বাবা, উনি এসেছেন। টেবিলের ওপারে যিনি বসে আছেন উনি একজন বেশ রাশভারী ভদ্রলোক। ওনার নাম অমলকান্তি মজুমদার। ঘরে ঢুকে স্রোতস্বিনী আগে ওনাকে প্রণাম করে তারপর বসল। আশীর্বাদ করি তোমার নতুন জীবন শুভ হোক। তুমি তো স্রোতস্বিনী মুখোপাধ্যায়। হ্যাঁ স্যার। তুমি আমার ছেলের বয়সী হবে, তাই তুমিই বললাম। না না, ঠিক আছে। আমাদের পত্রিকার জন্য তোমার গল্পটা আমাদের খুব পছন্দ হয়েছে। তোমাদের মতো এরকম আধুনিক লেখক লেখিকাদের এই বোধটা থাকা খুব দরকার। আমার ছেলের সাথেই তোমার কথা হয়েছে। অয়নাংশু হলো আমার ছেলে। ধন্যবাদ স্যার। এত বড় পত্রিকার ম্যাগাজিনে আমার গল্প থাকবে সেটা তো আমার স্বপ্ন ছিল। এতদিনে সেটা পূর্ণতা পাচ্ছে। তোমাদের মতো যোগ্য লেখক লেখিকাদের নিয়েই আমার পরিবার। তোমাদের এই স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে বলতে পারো। আর 4 মাস পর আমাদের এই অফিসে রজত জয়ন্তী উদযাপন করা হবে। ওই দিনকেই ওই ম্যাগাজিনটা প্রকাশিত হবে। ধন্যবাদ স্যার। আজ আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আসুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করব। পেশা আর নেশা দুটো কি এক? বর্তমানে আমি আশুতোষ কলেজের ভূগোলের অধ্যাপিকা, আর ছোট থেকেই লেখালেখি করতে ভালো লাগে। এর আগে ফেসবুকে বা অন্য ছোটোখাটো ম্যাগাজিনের জন্য কাজ করেছি। তাই আপনাদের অফিসে গল্প পাঠানোর আগে বেশ ভয়ে ভয়েই ছিলাম, কিন্তু কাল আপনি ফোন করার পর সত্যি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনার লেখা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। না হলে এতদিন আমি বাবাকে কারোর এত প্রশংসা করতে দেখিনি। আসলে কি বলুন তো, এই ম্যাগাজিনের অফিসটা বাবা খুব কষ্ট করে শুরু করেছিলেন। তাই এইসব ব্যাপারে বড্ড খুঁতখুঁতে। লেখার মধ্যে কোনো গভীরতা না থাকলে সেটা নির্বাচিতই হয় না। বুঝলাম। এত বড় অফিস তো এই জন্যেই হয়েছে। নিজেদের অনেক পরিশ্রমের জন্যই আজ এই ম্যাগাজিন এখন সবার এত প্রিয়। ছোট থেকেই দেখেছি বাবার কাছে সব কিছু একদিকে আর এই অফিসটা আর একদিকে। আসলে এই অফিসটা যখন বাবা শুরু করেছিলেন তখন মা ঠাম্মা নিজেদের সবটুকু সম্বল বাবার হাতে তুলে দিয়েছিলেন। তাই বাবা সেটার যথার্থ মর্যাদা দিয়েই এসেছেন। সেটাই তো আদর্শ মানুষের মতো কাজ। আজ আসি, বুঝলেন। বই প্রকাশের মাঝের এই সময়টাতে
বেশ কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে আমাদের, তার জন্য আপনাকে মাঝে মধ্যেই আমাদের এই অফিসে আসতে হবে। এই অফিস আমার স্বপ্নকে আমার হাতে এনে দিয়েছে, তার জন্য আমায় যতবারই আসতে বলবেন আমি ততবারই আসব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আবার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন। আজ স্রোতস্বিনীর স্বপ্ন পূরণের দিন। আজ সে একজন অধ্যাপিকার পাশাপাশি একজন লেখিকা হিসাবেও সম্মানিত হতে চলেছে। আবারও আয়নার সামনে দাঁড়ালো সে। 10 বছর আগের কথা মনে পড়ে গেল তার, যখন তার ভালোবাসার মানুষটা শুধুমাত্র তার গায়ের রং কালো বলে এবং চেহারাটা স্থূলকায় বলে সকলের সামনে দাঁড়িয়ে মজা করে তাকে বলেছিল, দেখ স্রোত, তোর যা গায়ের রং আর যেভাবে দিন দিন হিপোপটামাসের মতো হয়ে যাচ্ছিস, তাতে আমি ছিলাম বলি তোর জীবনে একটু গতি হবে। দাদু আমাকে ছোট থেকেই বলে এসেছে অসহায়দের সাহায্য করতে, তাই আমি তোকে এই জীবনের মতো পার করে দিলাম, বুঝলি? আমার মা তো এমনিতেই কালো রং যে মেয়েদের একদমই সহ্য করতে পারে না, তবে আমার কথা মা ফেলতে পারবে না, তোর কোনো চিন্তা নেই। কথা বলতে বলতে সুদীপ্ত হেসেই মাটিতে লুটিয়ে পড়েছিল, সঙ্গে বাকিরাও। সেদিন স্রোতস্বিনীর চোখের জলটা ওদের কাছে প্রহসন মাত্র ছিল। চোখের জল সামলে নিয়ে স্রোতস্বিনী সেই চিরকালের ভালো মেয়েটা, যে ছোট থেকেই এই সব শুনে শুনেই বড় হয়েছে, সেও কেমন যেন বাঘিনীর মতো গর্জে উঠেছিল। সুদীপ্ত, আমার জন্য তোকে আর কখনো কারোর কাছে ছোট হতে হবে না রে। আজকের পর থেকে আমি নিজেই তোর জীবন থেকে সরে এলাম। এরপর আর তোর জীবনে আমার মতো কালো মোটা এরকম মেয়ের সাথে তোকে যেন জীবন কাটাতে না হয়, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমি আসি, ভালো থাকিস। তুই কষ্ট পেলি নাকি? সত্যি কথাতেও কষ্ট পায় মানুষ। হ্যাঁ রে, এতদিন জানিস তো এত কথা শুনেছি, কিন্তু কোনোদিনও কষ্ট হয়নি, কারণ আমাকে যারা ভালোবাসে তারা আমায় কেউ কিছু বলেনি। তবে আমাকে যারা ভালোবাসে তাদের সংখ্যাও খুবই কম, মা, বাবা, দাদু। এরপরে আমি তোকে আমার জীবনে পেলাম। ভাবলাম মানুষ এখন নিশ্চয়ই গায়ের রং, চেহারা এসব কেমন, এইসব থেকে বেরিয়ে এসে শুধুমাত্র মনুষ্যত্ব দিয়ে একটা মানুষকে বিচার করে। তুই তাদের মতো নোস, তাই তুই আমাকে বাইরের সৌন্দর্য দিয়ে কখনোই ব্যাখ্যা করিসনি। কিন্তু আমি দিনের শেষে কেমন বোকা হয়ে রয়ে গেলাম বলতো? তুইও তাদেরই দলে। আসলে আধুনিকতা শুধু আমাদের প্রযুক্তিতে আছে রে, আমাদের মনে নেই। তাই তো আমরা এখনো মানুষের রূপটাকেই প্রাধান্য দিয়ে আসছি। যাই হোক, আসছি রে। অনেক বড় বড় কথা বলতে শিখেছিস দেখছি। আমিও দেখবো কে তোকে বিয়ে করে। সারা জীবন একাই চলতে হবে তোকে। তোর মতো কোনো বিষাক্ত মনের মানুষের সাথে সারা জীবন চলার থেকে একা থাকাটাই শ্রেয়। সকলের সামনে সেদিন মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল আর মনে মনে বলেছিল, ভালোবাসা মানে কি শুধু অন্যকে দয়া করাটাই বোঝায়? ভালোবাসা মানে কি শুধুই কষ্ট দেওয়া? এতদিন আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি? শুধুমাত্র আমাকে কষ্ট দেবে বলে কি, সে সকলের সামনে অপমান করবে বলে কি এই 4 বছর ধরে সে সম্পর্কটা রেখেছিল? এতদিন আমি ভুল ছিলাম। রূপ না থাকলে সমাজে কোথাও মর্যাদা পাওয়া যায় না। রূপের জন্য নয়, একদিন আমি আমার জন্য সম্মানিত হব। সেদিন মানুষ স্রোতস্বিনীকে চিনবে স্রোতস্বিনীর জন্য। বাড়িতে কাউকে সে কথা জানাতে পারেনি স্রোতস্বিনী। সে যাকে মন প্রাণ ঢেলে ভালোবেসেছিল, সেই মানুষটাই সকলের সামনে তাকে অপমান করেছে। সে নাকি ব্যর্থ। হ্যাঁ, সে ব্যর্থ, তবে মানুষ চেনার ক্ষেত্রে। ভালোবাসা যে সবার জন্য নয়, সেটা সে বুঝতেই পারেনি। দয়া আর ভালোবাসা এক নয়, সেটার তফাৎ সে
এতদিনে বুঝতে পেরেছে। সুদীপ্ত যে এমন মানুষ সেটাও জানা হয়ে গেল তার। এরপর কেটে গেছে এতগুলো বছর। যে মেয়েটাকে দেখলে মানুষজন মুখ ফিরিয়ে নিত, আজ অধ্যাপিকা হওয়ার পর সেই অবস্থায় একটি শিথিলতা এসেছে। ছাত্রছাত্রীদের চোখে নিজের জন্য সম্মানও সে দেখতে পায়। জীবনে সবকিছুর গণ্ডি যে শুধু রূপ দিয়ে সীমাবদ্ধ নয়, সেটা বোঝা যায়। আর আজ স্রোতস্বিনীর মাথায় আরও একটা মুকুট উঠবে। এতদিন ধরে চেপে রাখা কষ্টগুলো অক্ষর পেয়ে সকলের চোখের সামনে তুলে ধরবে। হাজার হাজার স্রোতস্বিনীর কথা, যারা রূপের জন্য আজও সমাজে লাঞ্ছিত। কই রে টিকলি, ঘুম ভাঙলো মা? অনেক বেলা হলো যে, আজ এত বড় দিন। তোকে নিয়ে আজ একটু মন্দিরে পুজো দিতে যাব। তুই তৈরি হয়ে নে মা। আসছি মা। বিকেল 5টা নাগাদ বাবা মাকে সঙ্গে নিয়ে স্রোতস্বিনী হাজির হয়ে যায় অনুষ্ঠানের মঞ্চে। এত বড় মঞ্চ সে আগে দূর থেকেই দেখেছে, আর আজ এই মঞ্চেই সে উঠবে। ঢোকার সাথে সাথে অয়নাংশু তার কাছে এগিয়ে এলো। আরে, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। যাক, তার আগেই আপনি চলে এসেছেন। আচ্ছা, কাকু কাকিমা আপনারা এখানেই বসুন, আর স্রোতস্বিনী আপনি আমার সাথে আসুন। চলুন। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনারা সবাই নিজের নিজের আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। স্রোতস্বিনী যখন ব্যাক স্টেজে ছিল, তখন সে দেখতে পাচ্ছে মঞ্চে উপস্থিত হচ্ছেন একের পর এক নাম করা লেখক লেখিকারা। এতদিন যাদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে নিজে লিখতে শুরু করেছে, আজ তাদের এত কাছে থেকে দেখতে পাওয়া তার কাছে যেন স্বপ্নের মতো ছিল। উদ্বোধনী অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, অতিথিদের সম্মান জানানোর পর ম্যাগাজিন প্রকাশের অনুষ্ঠান শুরু হলো। এইসব দেখতে দেখতে কখন যে তার মঞ্চে যাওয়ার সময় হয়ে গেল সেটা বুঝতেই পারেনি। মঞ্চে যখন তার নাম ঘোষণা হলো, তখন হুঁশ ফিরল স্রোতস্বিনীর। দুরু দুরু পক্ষে সে মঞ্চে এসে উপস্থিত হলো। মঞ্চে উঠে সে আস্তে আস্তে সকল গুণীজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে আবার সামনে এসে দাঁড়ালো। এখন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের ম্যাগাজিনের আরও একজন লেখিকা, স্রোতস্বিনী মুখোপাধ্যায়। আধুনিক লেখক লেখিকাদের মাঝে উনি অন্যতম স্থান দখল করে নিয়েছেন। আমরা সকলেই আশাবাদী ওনার সাথে কাজ করে। ওনার আগামী জীবন আরও সাফল্য নিয়ে আসুক, এটাই আমরা কামনা করি। স্রোতস্বিনী, আপনি যদি কিছু বলেন আজকের দিনে, তাহলে আমরা এবং দর্শকরা খুবই আপ্লুত হব। বেশ ভয় করছিল স্রোতস্বিনীর। এত লোকের মাঝে তার কথা কি আদৌ স্থান পাবে? সে কি পারবে এই অফিসের সম্মান রাখতে? যাই হোক, সে মাইকের সামনে এসে বলতে শুরু করে। নমস্কার, আমি স্রোতস্বিনী মুখোপাধ্যায়। আজ এত গুণীজনদের সামনে তাদের মাঝে আমি স্থান পেয়েছি, সেটা আমার মতো একজন সাধারণ মানুষের কাছে সত্যিই আনন্দের। আমি পেশায় একজন অধ্যাপিকা আর নেশায় একজন লেখিকা। ছোট থেকেই পর্যাপ্ত রূপ না থাকার কারণে আমাদের মতো মেয়েদের ছোটবেলা থেকেই নানা রকমের কথা শুনে বড় হতে হয়। এখনও যে একদম শুনি না তা নয়, কিন্তু ওই আর কি, আসলে এগুলো অভ্যাস হয়ে গেছে। নিজের এই না বলা কথাগুলো, কষ্টগুলো উজাড় করে দেওয়া যায় শুধুমাত্র সাদা খাতার ওপর। কলম তার উপর মনের কথাগুলো ফুটিয়ে তোলে। আমার লেখা দহন গল্পটি এই কথাগুলোই তুলে ধরেছে, আর এই মঞ্চে সেটা এত মানুষের সামনে স্থান পেল। আজ এই এত কিছু আমার কাছে যেন স্বপ্নের মতো।
আজ এই মঞ্চ, এই অফিসের কর্ণধাররা, বাকিরা প্রত্যেকের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। স্রোতস্বিনীর কথাগুলো শেষ হলো চোখের জলের সাথে। সেখানে উপস্থিত সকলেরই মন ভারাক্রান্ত হয়ে গেছিল। আর এই কথাগুলো সবচেয়ে বেশি ভাবিয়েছিল অয়নাংশুকে। এরপরে অনেক দিনই কেটে গেছে। তারপর একদিন হঠাৎ কলেজ স্ট্রিটে দেখা হয়ে যায় তাদের দুজনের। আরে, আপনি এখানে? আমি আসলে এখানে একটা বই কিনতে এসেছিলাম। খুবই রেয়ার বইটা। অনেকদিন আগেই আসলে অর্ডারটা দেওয়া ছিল, এতদিনে হাতে পেলাম। ও, এই ব্যাপার। আরে, আপনি যদি আমায় আগে বলতেন তাহলে অনেক আগেই পেয়ে যেতেন। বেশ, এবার এমনি কোনো বই কেনার আগেই আপনাকে অবশ্যই জানাবো। কেমন আছেন বলুন? এই যে, যেমন দেখছেন। আপনি বলুন, আপনি কেমন আছেন? আমিও তাই। আপনার লেখার কিন্তু আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি। আপনি কিন্তু আমার একটু বেশি প্রশংসা করছেন। যেটা ঠিক আমি সেটাই বললাম। আপনি যে এত ভালো লেখেন, আপনার লেখার মধ্যেই সেটা বোঝা যায়। আপনাকে যে মানুষ পাবে সে কিন্তু ভীষণ ভাগ্যবান। ভাগ্যবান? আপনার মনে হয় যে মেয়ের কোনো রূপ নেই, এমন চেহারা যার, তাকে পেয়ে কেউ ভাগ্যবান হবে? যে মেয়েটা নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে শুধুই অসম্মান ছাড়া আর কিছুই পায়নি, তার অবশ্য জীবনে একা থাকাই শ্রেয়। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি এই যুগে দাঁড়িয়ে সব মানুষের চিন্তাধারাও কিন্তু সমান নয়। শুধুমাত্র গৌরবর্ণ আর তনি হলেই সুন্দর হওয়া যায় না। সেগুলো এতদিন ধরে মধ্যযুগীয় চিন্তাধারায় সৌন্দর্যের মাপকাঠি হয়ে গেছে। তবে যুগ বদলেছে। এত আধুনিকতার মাঝে এইগুলো আর টিকে থাকতে পারবে না, জানেন। যে মানুষ শুধু আপনার রূপের জন্য ভালোবাসবে, সেটা ভালোবাসা নয়। রূপ আপনার জীবনে কয়েকদিনের অতিথি হয়ে আসবে। তারপর যখন সে চলে যাবে, তখন এতদিন ধরে আপনি যাকে আপনার ভালোবাসার মানুষ বলে ভেবে এসেছেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে। তাহলে ভালোবাসা কি? ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, সেটা শুধু অনুভব করতে হয়। কারো চোখের মায়ায় পড়ে দেখবেন, সারা জীবন সেই মায়া থেকে কোনোদিন বেরোতে পারবেন না। সেই মানুষটা সামনে থাকুক বা না থাকুক, সেই মায়ার বাঁধন কাটানো বড় কঠিন। বলা ভালো, অসম্ভব। অয়নাংশুর কথা শুনে স্রোতস্বিনীও মনে মনে ভাবে, এটাই তো ভালোবাসা। আমার মতো এই মানুষটাও ভাবে তাহলে। এখনো তাহলে কোথাও না কোথাও ভালোবাসার অস্তিত্ব আছে। কথা বলতে বলতে হঠাৎ স্রোতস্বিনী আর অয়নাংশু একে অপরের দিকে তাকিয়ে উঠতেই একটা অদ্ভুত স্নিগ্ধতায় আবদ্ধ হয়ে পড়ে। চোখের মধ্যেও না বলা ভাষাগুলো ভিড় করে থাকে, যেটা একমাত্র ভালোবাসার মানুষরাই বুঝতে পারে। স্রোতস্বিনী আর অয়নাংশুরও এই গভীর চাহনি তার প্রকৃত উদাহরণ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন না। এত ভালো গল্প কি করে লেখেন বলুন তো? এত সুন্দর শব্দশৈলী আছে, আবার তার এত সুন্দর অর্থও আছে। এইগুলো হয়ে যায়। তবে কি জানেন তো, আমার কল্পনাতে একজন মানুষ বাস করেন। আমি যখন খুব ভেঙে পড়ি, তখন সে এসে আমায় আগলে রাখে। আমি যখন বিপদে পড়ি, তখন সেই মানুষটা আমায় আশ্বাস দেয়। তবে কখনো আমি তাকে দেখতে পাইনি। সে এলে আমার সব দুঃখ কষ্ট এক নিমেষে উধাও হয়ে যায়। ওই যে রবি ঠাকুর বলেছেন না, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। যেদিন কাউকে ভালোবাসবেন, সেদিন দেখবেন
আপনার কল্পনার মানুষটা আস্তে আস্তে আপনার সামনে তার রূপে আপনাকে ধরা দেবে। ভালো তো বেশি ছিলাম একজনকে, কই তখন তো আমার কল্পনার মানুষটা তার বাস্তব রূপে ধরা দেয়নি। সেই মানুষটা কি আপনাকে ভালোবেসেছিল? বাসেনি। ভালোবাসা এত সহজ নয়, জানেন তো। একপাক্ষিকভাবে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসা হয় না। স্রোতস্বিনী এর উত্তরে শুধু স্মিত হাসি ছাড়া আর কিছুই বলতে পারল না। বলছি, সামনেই একটা ভালো ক্যাফে, যাবেন? আজ বরং থাক, আসলে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে মাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে। আচ্ছা বেশ, তাহলে অন্য একদিন হবে। আজ আসি তাহলে। ঠিক আছে। আকস্মিকভাবে দেখা হওয়ার মধ্যেও দুজনের মধ্যে অদ্ভুত একটা টান আছে। আসি বলেও ছেড়ে যাবার একটা কষ্ট থেকে যায়। স্রোতস্বিনী আর অয়নাংশু এমনই একটা টানে ধীরে ধীরে জড়িয়ে পড়েছে, নিজেদের অজান্তেই। কাউকে ভালোবাসলে বোধহয় এমনটাই হয়, বলুন। ওই যে রবি ঠাকুরের গান আছে না, দিবস রজনী আমি যেন খার আশায় আশায় থাকি। এদেরও ঠিক তাই অবস্থা, কিন্তু ওরা দুজনেই একসাথে পরস্পরকে চেনা ও জানার ফলে আরো দুজন দুজনকে চিনতে চাইছে, জানতে চাইছে। স্রোতস্বিনীর বলা কথাগুলো অয়নাংশুকে বড্ড ভাবায়। এরই মধ্যে বেশ কিছু মাস কেটে গেছে। প্রতিভার সন্ধানে ম্যাগাজিনের মাধ্যমে আজ সমাজে স্রোতস্বিনী মুখোপাধ্যায়ের বেশ জনপ্রিয়তা। স্রোতস্বিনী আর অয়নাংশুর বন্ধুত্বটাও বেশ গভীর হয়ে গেছে। তাই আপনি থেকে ওরা তুমিতে নেমে এসেছে। কিন্তু দুজনের মধ্যেই একটা আলোড়ন চলছে, সেটা দুজনেই বুঝতে পারছে। বহু ভাবাভাবির পর অয়নাংশুই একদিন সিদ্ধান্ত নেয় স্রোতস্বিনীকে তার মনের কথাটা জানানোর। স্রোতস্বিনীর কল্পনার মানুষটাও ধীরে ধীরে একটা রূপ নিয়ে তার সামনে ধরা দিচ্ছে। বুঝতেই পারছেন নিশ্চয়, কিন্তু সেই কথাটা বারবার বলতে গিয়েও থেমে যাচ্ছে সে। স্রোতস্বিনী, আজ একবার বিকালে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কিছু দরকার? হ্যাঁ, খুব দরকার। তোমায় একটা কথা বলার আছে। বেশ, আমি ক্লাস শেষ করে তোমার সাথে দেখা করছি। ঠিক আছে। অয়নাংশু আমায় কি বলবে? আমার মতো কি তবে ও আমায়? এই কথা স্রোতস্বিনী মনে মনে ভাবলেও নিজের ভাগ্যের কথা ভেবে আবার আশাহত হয়ে পড়ে। বিকেলে দেখা করতে গিয়ে স্রোতস্বিনী দেখে যে অয়নাংশু তার আগেই সেখানে পৌঁছে গেছে। কখন এসেছো? এই তো আধ ঘন্টা হলো। এবার কি বলবে বলো তো, যার জন্য এত জরুরি তলব? স্রোতস্বিনী, আমি একজনকে বড্ড ভালোবাসি, কিন্তু কিছুতেই তাকে বলতে পারছি না। এই কথাটা শুনে স্রোতস্বিনী চমকে উঠল। ওর মন যেন অন্য কিছু শুনতে চাইছিল। কাকে বলো তো? সে একজন আছে, আর তুমিই তাকে একমাত্র চেনো। আমি চিনি, কিন্তু তোমার কোনো পরিচিত কারোর সাথে আমার আলাপ আছে বলে তো আমি জানি না। কে বলো তো? স্রোতস্বিনী, তুমি জানো, আমি যবে থেকে তাকে দেখেছি তবে থেকেই তার ঘোর আমায় আচ্ছন্ন করে রেখেছে। তাকে যত চিনেছি, যত জেনেছি, ততই তার প্রতি আমার ভালোবাসা বেড়েছে। যতবার তার সাথে দেখা হয়েছে ততবার তাকে নতুন রূপে পেয়েছি।
কিন্তু কি বলতো, আমি তাকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। অয়নাংশু, তুমি যাকে ভালোবাসো, তোমার ভালোবাসাই তোমাকে তার কাছে পৌঁছে দেবে। তোমার চোখের মুগ্ধতা তাকে বলে দেবে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো। পৃথিবীতে ভালোবাসা থেকে বড় উপহার আর কিছু হতেই পারে না। বলছো? তবে তুমি কাউকে সত্যিই ভালোবাসো নাকি? না, আমাদের মতো মেয়েদের, যাদের কোনো রূপ নেই, তাদের ভালোবাসার কোনো অধিকারও থাকে না। আমি মনে করি ভালোবাসার অধিকার সবার আছে। কি হবে বলো তো ভালোবেসে? কি হবে? ভালোবাসলে মানুষ শুধু কষ্ট পায়, যন্ত্রণা পায়। যে স্বপ্ন নিয়ে সবটা শুরু হয়, সেই অবধি কি সেই স্বপ্নটা আদতেও থাকে? আচ্ছা, তোমার বাবা মা তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? তাদের থেকে বেশি অন্যরা ভাবে। আমার গায়ের রং, আমার চেহারা নিয়ে তারা একটু বেশি ভাবেন। কয়েকজন এসেছিল জানো আমি চাকরি পাবার পরে, কিন্তু তাদের এত দাবি যেগুলো মেটানোর ক্ষমতা আমার নেই। সেদিনগুলোতে ওদের সামনে বসে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল জানো। এত লেখাপড়ার পর, চাকরি পাবার পরও ওরা আমায় এই একবিংশ শতাব্দীতে এসে রং, চেহারা এগুলোর জন্য নিলামে দাঁড় করিয়েছিল। তাহলে সারা জীবন এভাবে একলা থাকবে? একলা কেন? আমার মা বাবা আছেন, সারাদিন এত ছাত্রছাত্রীদের সাথে কথা বলি। ইচ্ছা আছে একটা বাচ্চাকে দত্তক নেওয়ার। তাহলেও স্রোতস্বিনী, দিনের শেষে কিন্তু তুমি একা। এইসবের পরেও আমাদের জীবনে একটা মানুষের খুব দরকার হয়। তোমার জীবনেও কল্পনার মানুষটা তখন বাস্তব হয়ে উঠবে। আমার কথা ছাড়ো, তুমি তোমার স্বপ্নচারিণীর সাথে আমার কবে দেখা করাবে বলো তো? যে আমার সামনে বসে আছে তাকে তুমি চেনো? বলো, চেনো না? অয়নাংশু, তুমি? আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। বলো, আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে না তুমি? তুমি পারবে না অয়নাংশু। তোমার পাশে আমায় মানায় না। দেখো, বন্ধু হওয়া যতটা সোজা, স্বামী স্ত্রী হওয়া ততটা ঠিক নয়। তোমার পাশে আমায় দেখলে সবাই হাসবে। তুমি এখনো সমাজ নিয়ে ভাবো? জানো, আমাদের পরিবারের সবাই সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু আমি যখন আর্টস নিলাম তখন সবাই কেমন হাসাহাসি করছিল। তারপরে যখন ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম তখনও অনেকেই হেসেছিল। তারপর গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ারে বাবার হার্ট অ্যাটাক হওয়ার পর আর হায়ার স্টাডি করা হয়নি, ব্যবসাতেই বসতে হয়েছিল। তবে আমি হাল ছাড়িনি। লাস্ট 2 বছরে আবার নিজের লেখাপড়া শুরু করেছি। এখন তো আর কেউ কিচ্ছু বলে না। বাবা যখন চাকরি ছেড়ে এই ব্যবসা শুরু করেছিলেন তখনও তারা বাবাকে নানান কথা শুনিয়েছিলেন। কই, বাবা তো কথা শুনে ছেড়ে দেননি। আসলে কি জানো, যেটা ঠিক সেটা ঠিক স্রোতস্বিনী। আমার ভালোবাসাও তাই, সেটা চিরন্তন। আমার গায়ের রং, চেহারা এসব নিয়ে আমি কারোর স্ত্রী হবারই যোগ্য নয়। রূপ কি চিরস্থায়ী? রূপ দেখে প্রেম হয়, ভালোবাসা নয়। আজ আমি কারোর রূপের প্রেমে পড়লাম, কাল তার থেকেও আরো কাউকে আমার ভালো লাগলো। এই করে আমি শুধু রূপ নামক মরীচিকার পিছনে সারা জীবন ছুটেই গেলাম, কিন্তু একবারও কাউকে ভালোই বাসতে পারলাম না। আমি তোমার চোখের মুগ্ধতাকে ভালোবেসেছি। আমি ভালোবেসেছি তোমার মধ্যে থাকা একটা নিষ্পাপ মনকে, যে মনটা ভালোবাসতে বড্ড ভয় পায়। আমি তোমার চোখের
কাজল হতে চাই স্রোতস্বিনী। তুমি ঠিকই বলেছ অয়নাংশু, ভালোবাসায় আমার বড্ড ভয়। যদি যদি সেই মানুষটাকে হারিয়ে ফেলি, তখন তো আবার আমি একা হয়ে যাব বলো। যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না স্রোতস্বিনী। তারা তোমার পাশে সব সময় ছায়ার মতো থাকবে। আমি তোমায় বুঝতে পারি। আমি যতটা তোমায় ভালোবেসেছি তার থেকেও তুমি আমায় আরো বেশি ভালোবাসো। তাই আমার প্রথম কথাতে তোমার মুখে কালো মেঘের ছায়া ঘনিয়ে এসেছিল। মিথ্যে কথা, আমি কাউকে ভালোবাসিনি। তাই তবে আমার দিকে একবার তাকিয়ে বলো কথাটা। স্রোতস্বিনী অয়নাংশুর দিকে তাকিয়ে কেঁদে ফেলে। স্রোতস্বিনীর গাল দুটো দু হাতে জড়িয়ে অয়নাংশু বলে, ভালোবাসা চিরন্তন আর নিষ্পাপ। আমরাই শুধু তাকে বারবার কালিমা লিপ্ত করে ফেলি। অতীতকে ভুলে যাও স্রোতস্বিনী। আমি জানি আজও তোমার অতীত তোমায় কষ্ট দেয়। অতীত ভুলে সবকিছু আবার নতুন করে শুরু করো। পারবে না বলো? পারবো। আমাদের জীবনে ভালোবাসার এত রকম আছে যে আমরা আসল ভালোবাসাকেই ভুলতে বসেছি। তবে স্রোতস্বিনী আর অয়নাংশুর মতো কিছু মানুষ আছে যারা আজও ভালোবাসাকে বহন করে নিয়ে যাচ্ছে আধুনিক সমাজের বুকে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন দেবলীনার লেখা তোমার চোখের কাজল হতে চাই। আজ গল্প পাঠে ছিল অর্পিতা, রিয়া, ভাস্কর, পলাশ, কল্পময়, পম্পা এবং আমি সৈমি। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েজ টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।